প্রিপারেশন বলতে টপিক দেখা দেখে পড়াইলে জিনিসটা আসলে মনে থাকে। তারপর আমি যতটুকু পারি তোমাদের বলে যাচ্ছি। প্রথম হচ্ছে একটা টপিক যখন আমরা পড়তে যাব, ফার্স্ট ফোকাস অথবা মাথায় আনবা যে কেন পড়বো, তাই না? Changing এই জিনিসটা কেন করব? Changing is one kind of process, তাই না? একটা প্রসেস, একটা প্রক্রিয়া। এটা টেক্সটাইল ফ্যাব্রিক গুলোকে কি করে প্রস্তুত করার জন্য, প্রিপারেশনের জন্য, কিসের জন্য? ফাইনালি রং করার জন্য। এটা একটা প্রিপারেটরি প্রসেস। কি ধরনের প্রসেস? প্রিপারেটরি প্রসেস। মানে কি? প্রিপারেটরি প্রসেস। আচ্ছা, তাহলে চেঞ্জিং এর কেন করতেছি? দেখো, আমরা নরমালি মানুষকে যখন কোনো মানুষ পছন্দ করে, তার অনেক কিছু দেখে পছন্দ করে। কোনো পোশাক যখন আমরা পছন্দ করি, তার অনেক কিছু দেখে পছন্দ করি। যেমন তার অ্যাপিয়ারেন্সটা, ফার্স্ট অ্যাপিয়ারেন্সের মধ্যে তোমার অনেক কিছু আছে, যেমন তার ব্রাইটনেস, ডিজাইন, কালার, এইগুলো আমরা দেখি। তাহলে সারফেস স্মুথনেস, এগুলো আমরা দেখি। তো ফ্যাব্রিকের ক্ষেত্রে যখনই ফ্যাব্রিকের সারফেস স্মুথ হবে না, প্রচুর পরিমাণ ফাজিনেস থাকবে, প্রজেক্টিং ফাইবার থাকবে, তখন কালারটা সুন্দর হবে। আর কালার যদি আপনার সুন্দর না হয়, তাহলে লাইট রিফ্লেকশনটাও ভালো হবে। আর ফাজিনেস থাকলে রাফ সারফেসে লাইট রিফ্লেকশনটা খারাপ হবে। কথা কি বুঝছো? এই যে এই সারফেসটা যথেষ্ট স্মুথ, তাই না? এখানে কিন্তু প্রচুর পরিমাণ লাইট রিফ্লেকশন করছে, এটা কি অনেক ব্রাইট মনে হচ্ছে, তাই না? যদি এটা এই সেম কালারে যদি তোমার হতো, একটু রাফ হতো, অ্যাব্রো হতো, তখন কিন্তু এটা এতটা উজ্জ্বল লাগতো। কারণ এই যে লাইট রেগুলো এর উপর পড়ছে, বিক্ষিপ্তভাবে বিভিন্ন দিকে ছড়ায় যেত, তখন সেটা আমাদের চোখে আসতো, তখন সেটা অনেক জ্বল। এই বিষয়গুলোর এই মানে থিঙ্কিং থেকেই নর্মালি চেঞ্জিং প্রসেসটা ডেভেলপ করা হয়েছে ফ্যাব্রিকের সারফেস থেকে প্রজেক্টিং, প্রোট্রুডিং অথবা ফাজিনেস রিমুভ করার জন্য। কি বললাম? প্রজেক্টিং ফাইবার, প্রোট্রুডিং ফাইবার অথবা হ্যারিনেস, ফাজিনেস, এগুলো রিমুভ করার জন্য। কথা বুঝছো? তোমাদের যে কাপড়গুলো আছে একটু চোখের কাছে নিয়ে দেখো, অনেক ফাইবারের ক্ষুদ্র ক্ষুদ্র মাথা বের হয়ে আসে। দেখো আছে, এগুলো কিন্তু ট্রিটমেন্ট করার পর, আর ট্রিটমেন্ট করার চেঞ্জিং করার পর, চেঞ্জিং এর আগে তাহলে কি অবস্থা ছিল? আমরা যখন ল্যাবে যাবো, কেউ একজন একটু মনে করাই দিও, গ্রেভ ফ্যাব্রিক ট্রিটমেন্ট দেখেন যে স্যার আজকে যে চেঞ্জিং করাইলেন, এটা আসলে একটু দেখেন, ওই ফ্যাব্রিকে আমরা দেখি। তাহলে আসো, চেঞ্জিং করার উদ্দেশ্য কেন করতেছে বুঝতে পারছো? হ্যাঁ, আচ্ছা, এখন আসো চেঞ্জিং কাকে বলে। তার মানে একটা জিনিস আছে, রেশনাল নাম শুনছো তোমরা? বললেন তোমাদের টিচারদের শেখায় রেশনাল অবজেক্টিভস, দুটো কিন্তু সেম জিনিস না, বাট কানেক্টেড, রিলেটেড। রেশনালটা হচ্ছে বিহাইন্ড দ্য সিন আছে না, অনেকটা বিহাইন্ড দ্য রিজন আছে না। দেখো তুমি যে অনেক সময় অনেক মুভি টুভি করে, নাটক করে, বিহাইন্ড দ্য সিনে অনেক ধরনের ইয়া থাকে, ক্যামেরা বিভিন্ন ফান থাকে। একটা স্ক্রিপ্ট ডাক করে থেকে যদি অনেক ধরনের মজা হয়, অনেক ধরনের অ্যাক্সিডেন্ট অথবা ইনসিডেন্ট। এটা হচ্ছে রেশনালটা, হচ্ছে বিহাইন্ড দ্য রিজন। এই যে চেঞ্জিংটা করতেছি, কেন করতেছি, এর গুরুত্ব, ইম্পর্টেন্সি, পারপাস অথবা এক্সপেক্টেড আউটকামস ফর দ্য লার্নার্স। কি বলো? এক্সপেক্টেড আউটকাম ফর দ্য লার্নার্স, for the learners.
তাহলে হচ্ছে তোমার রেশনালটা হচ্ছে এই যে চেঞ্জিংটা কেন করব, চেঞ্জিংটা কি কারণে করতেছি, হ্যাঁ এটাই তো মেইন রিজন তাই না, এটাই তো চেঞ্জিংয়ের গুরুত্ব, এটাই রেশনাল। অবজেক্টিভস, এখন আসো অবজেক্টিভস। অবজেক্টিভস মানে কি, কারণ উদ্দেশ্য, একটা হচ্ছে কারণ, একটা হচ্ছে উদ্দেশ্য। অবজেক্টিভস হচ্ছে কি কি ওয়েতে তুমি সেটা অ্যাকসেপ্ট করবে, এই চেঞ্জিং প্রসেসটা তুমি কি কি ওয়েতে গেইন করবা, অ্যাকসেপ্ট করবা অথবা পারফর্ম করবা সেগুলো। তাহলে আসো চেঞ্জিং এর রেশনাল করলাম, অবজেক্টিভস এ যদি আসি তার আগে ডেফিনিশনটা দেখো। ডেফিনিশনটা কি, changing is a one kind of mechanical fabric finishing process, one kind of mechanical fabric finishing process by which to remove the projecting, protruding or fuzziness from the fabric surface by the mechanical মেকানিক্যাল প্রসেস হতে পারে, অথবা তোমার কি বলে বার্ন আউট, চেঞ্জিং ইজ ওয়ান কাইন্ড অফ বার্নিং প্রসেস, অথবা রিমুভিং প্রসেস অফ প্রোট্রুডিং অথবা প্রজেক্টিং ফাইবার বাই দ্য বার্নিং, বার্নিং হতে পারে অথবা নাইফ দিয়ে কাটার মতো হতে পারে। প্রথম দিকে সেটা কীভাবে করা হতো, গ্যাস চেঞ্জিং অথবা এই বার্নিং প্রসেসের আগে নাইফ ইউজ করা হতো, কিন্তু সেটাতে মানে অ্যাপ্রোপ্রিয়েট পারফরম্যান্স পাওয়া যায়। তাহলে চেঞ্জিং হচ্ছে টু বার্ন আউট দা আর টু রিমুভ দা প্রোট্রুডিং, প্রজেক্টিং অথবা কি বলে এই যে তোমার ফাজিনেস, এগুলো রিমুভ করার প্রক্রিয়াকে আমরা বলতেছি চেঞ্জিং। ঠিক আছে, এখন আসো চেঞ্জিং এর অবজেক্টিভস এর মধ্যে আছে না, একটাই মেইন রিজন, একটাই মেইন অবজেক্টিভ, সেটা হচ্ছে এই হেয়ার এনএসগুলো রিমুভ করে দেওয়া। এবং এটা কিভাবে করা যায়, ব্লেডের সাথে কেটেও ফেলা যায় অথবা বার্নিং করেও বার্ন আউট করা যায়। এখন আসো টাইপস অফ চেঞ্জিং মেশিন। প্লেট, yes, yes. তাহলে গেল টাইপস কত ধরনের হতে পারে, তিন ধরনের। কি কি
আচ্ছা, আমি আসলে তোমরা হুট করে ডাকছো তো আমি লেকচার নতুন নিয়ে আসতে পারিনি, আর পিপিটিগুলো নিয়ে আসলে দেখাইলে ইমেজগুলো দেখাইলে খুবই সিম্পল সহজ, এই সাবজেক্টের সবচেয়ে সহজ একটা খুবই সিম্পল, জাস্ট একটা ভিডিও দেখলে তুমি তোমার মতো করে বানিয়ে নিতে পারবে। ঠিক এখানে বোঝানোর মতো তেমন কিছুই নেই। প্লেট সিনথিংটা যদি দেখো জাস্ট কি করা হয় এরকম লেখা কি পিছন থেকে বোঝা যায়? স্যার এটা দেখতে পাচ্ছ ইঞ্জিনিয়ার আচ্ছা, এটা হচ্ছে কি তোমার এক ধরনের প্লেট, হ্যাঁ এগুলো আসছিলাম পড়াইছিলাম প্লেটের নিচে কি আগুন জ্বলাইছি? প্লেটের নিচে কি আগুন জ্বলাইছি? আগুন লাগবে ভাই। গোলগুলো হচ্ছে তোমার রোলার, গাইড রোলার। এটা হচ্ছে তোমার গাইড রোলার, ঠিক আছে? ফ্যাব্রিক গাইড রোলার, ফ্যাব্রিক গাইড রোলার জাস্ট হচ্ছে ফ্যাব্রিকটা মেশিনের মধ্যে দিয়ে তোমার মুভ করে নর্মালি বিভিন্ন রোলারের সাহায্যে এটা মুভ করা হয়, রোলার করে আর ফ্যাব্রিকগুলোকে জাস্ট সামনে আগায় রাখা। আচ্ছা, সিম্পল একটা মেকানিজম, সিম্পল মেকানিজম। আমি যেখানে বেশি ওভাররাইড করছি জাস্ট ফ্যাব্রিকটা প্লেটের আপার সারফেসের সাথে টাচে থাকে, কানেক্টেড থাকে। আচ্ছা, আর এটা হচ্ছে তোমার রেড হিটেড কপার প্লেট। রেড হিটেড মানে কপারটা আগুন দিয়ে এমন ভাবে করা হচ্ছে একদম উত্তপ্ত, এতটাই হচ্ছে যেন লাল হয়ে গেছে, মানে যেমন লোহা বেশি উত্তপ্ত হলে রেড হয়ে যায় না, রেড কালারের কপারের। আচ্ছা, এখানে হচ্ছে তোমার কি করা হয় কয়লা টয়লা দিয়ে তোমার হচ্ছে একটা বার্নার প্লেটের নিচে। এখানে যদি দেখো ফ্যাব্রিকটা যাচ্ছে এই রোলারের সাহায্যে এর সাথে কানেকশন না ফ্যাব্রিক করে নেয়। এখানে প্লেট সিঙ্কিং এর সুবিধা হচ্ছে প্লেটটা ফিক্সড এবং এর সারফেসটা হচ্ছে মেটালিক কপার। ফ্যাব্রিকটা এর সাথে হচ্ছে কানেকশন কন্টাক্টে যাচ্ছে, মুভ করছে খুব র্যাপিড স্পিড এবং সেখানে একটা ফ্রিকশন হচ্ছে, তাই না? এটা যদি তোমার রোলার হয় অর্থাৎ ধরো একটা কপার প্লেট, এটা হিটেড এবং এর উপর দিয়ে ফ্যাব্রিকটা যদি তুমি এভাবে মুভ করতে থাকো খুব স্পিডে, তাহলে এগুলো ফ্রিকশন হবে না? ফ্রিকশন হলে ধরো এটা এগুলো হচ্ছে তোমার ফাজিনেস, এটা যদি ফ্যাব্রিকটা এভাবে যেতে থাকে তাহলে এটা কি পুড়ে যাবে না? এই
এই প্রজেক্টিং ফাইবারগুলো পড়ে যাবে না। আচ্ছা, এই জাস্ট এটা করা হয়, পাশাপাশি কি করা হচ্ছে, ফ্রিকশন হচ্ছে। ফ্রিকশনে দুইটা সারফেসের ফ্রিকশন হলে সেখানে কি হয়, ফ্রিকশন স্মুথ হয়, ব্রাইটনেস বাড়ে। আচ্ছা, তাহলে তোমার এখানে অ্যাডভান্টেজেস হচ্ছে তোমার ব্রাইটনেস বাড়ছে ডিউ টু দ্য ফ্রিকশন অফ বিটুইন কপার প্লেট অ্যান্ড দ্য ফ্যাব্রিক। আর অ্যাডভান্টেজ আর হচ্ছে ভেরি সিম্পল প্রসেস, মানে কস্ট খুবই কম লাগে একটা প্লান্ট ডেভেলপ করতে গেলে। আর এর বাইরে যে অ্যাডভান্টেজেসগুলো আছে সেগুলো হচ্ছে এই কপার প্লেটটা সব জায়গায় সমানভাবে ডিটেক্ট না করতে পারে। কথা বুঝছো? এই সেটিং বন্ধ কর, ফোন বন্ধ কর। আচ্ছা, এই ডিসঅ্যাডভান্টেজটার কারণে বেসিক্যালি কিন্তু এই দুটো মেথড ডেভেলপ হয়েছে। এই জন্য এটা তোমার অ্যাডভান্টেজেসের চেয়ে তোমার ডিসঅ্যাডভান্টেজটা ভালো মনে রাখতে হবে। এটা হচ্ছে এই কপার প্লেটটা ইউনিফর্মলি হিটেড হয়। যদি ইউনিফর্মলি হিটেড না হয়, যখন এই রোলারের পাশ দিয়ে আমার ফ্যাব্রিকটা যেতে থাকবে, সব জায়গায় প্রজেক্টিং ফাইবার ইভেনলি বার্ন আউট হবে না। আমার কথা কি বুঝতে পারছো? ইভেনলি যদি বার্ন আউট না হয়, ধরো এটা একটা ফ্যাব্রিকের উইথ, এখানে ধরো এই প্রজেক্টিং ফাইবারগুলো আছে। এখন এই জায়গাতে তোমার এই বরাবর, এই প্লেটের এই বরাবর হচ্ছে কি হয়েছে, হিট ঠিক মতো হয়নি। এই পাশ দিয়ে পুড়ে গেল, এই পাশ দিয়ে পুড়ে গেল, তখন কি হলো, এই জায়গায় ফাজিনেস থাকবে, ন্যারিনেস থাকবে। এই ফ্যাব্রিকটা দেখে কেমন হবে, না ব্রাইটনেস খারাপ হবে না? পাশাপাশি হচ্ছে যখনই এটা রং করতে যাবো, রং করার সময় এই প্রজেক্টিং ফাইবারের কারণে বিভিন্ন ধরনের প্রবলেম ক্রিয়েট হবে। আনলেভেল ডাইং হবে, তারপরে শেড ভেরিয়েশন হবে। এখানে এক ধরনের কালার দেখা যাবে, এখানে এক ধরনের, এখানে ব্রাইটনেস বেশি লাগবে, এখানে ব্রাইটনেস কম হবে, তার রিফ্লেকশন একটা ইস্যু আসবে। তাহলে এই ধরনের প্রবলেম ক্রিয়েট হচ্ছে তোমার এই প্লেটে ইউনিফর্মলি হিটেড হয়। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে যেহেতু তুমি এখানে হিট কন্ট্রোল মেকানিজম নাই, টিরেক হচ্ছে তুমি আগুন ধরায় দিছো কয়লার মাধ্যমে, হিটারের মাধ্যমে, বার্নারের মাধ্যমে, তাহলে সেক্ষেত্রে অনেক সময় কি হয়, তোমার বেশি পরিমাণ হিটেড হয়ে গেলে ফ্যাব্রিকের স্পিড যদি সেম থাকে। তোমাদের কাছে সারাদিন ক্লাস আছে না? না না, আচ্ছা, তাহলে ফ্ল্যাট সেন্ডিংটা দেখো, ফ্ল্যাট সেন্ডিং এর খুবই সিম্পল জিনিস, একটা প্লেট আগাইবা, কাপড়টা দিয়ে দিবা। পাশাপাশি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কয়টা একটু মনে রাখলেই হয়। সুবিধা হচ্ছে ভেরি সিম্পল প্রসেস, ফ্রিকশনের সুবিধা আছে, সারফেস স্মুথ হয়। আর অসুবিধাই বেশি, অসুবিধা হচ্ছে ইউনিফর্ম সেন্ডিং নাও হতে পারে, ফ্যাব্রিক বার্ন আউট হওয়ার পসিবিলিটি থাকে, আর হচ্ছে তোমার হিট কন্ট্রোল করা যায় না। কি কি করা যায় না? হিট কন্ট্রোল করা যায় না, হ্যাঁ? বার্নার থাকে। কি করা যায় না? হিট কন্ট্রোল করা যায় না। আর অসুবিধার মধ্যে আর আছে ইউনিফর্ম সেন্ডিং হয় না। আর কি নোট করতেছ না কেন? খাতা মতো নিয়ে আসো। তোমার এইখানে পড়াশোনাটা করে যাও, আসলে করতে ভালো লাগে না, এইখানে পড়াশোনাটা করে যাও। আচ্ছা, এটা গেল হচ্ছে তোমার প্লেট সেন্ডিং। এখন আসো রোলার সেন্ডিং। রোলার সেন্ডিং বড় একটা রোলার আঁকাও, বড় একটা রোলার সিলিন্ডার, এটাকে বলা হয় সিলিন্ডার। এর ভিতরে হচ্ছে ইনার হিটেড ব্যবস্থা, ইনার হিটেড অ্যারেঞ্জমেন্ট। আচ্ছা দেখো, তো প্লেট সেন্ডিং এর যে লিমিটেশন ছিল, তুমি সামনে চলে আসো, তুমি দেখো এখানে চলে আসো, নিচে বসো। দেখো
ফ্ল্যাট সেন্ডিং এর যে লিমিটেশনগুলো ছিল সেইগুলো এখানে ডেভেলপ করা হয়েছে। এই লিমিটেশনগুলোকে ইমপ্রুভ করা হয়েছে। তোমার হচ্ছে এটা হিটের যে অ্যারেঞ্জমেন্টটা সেটা একদম সেন্টারে দেওয়া হয়েছে। আচ্ছা, কোন একটা সার্কুলার বস্তুর একদম সেন্টারে যদি কোনো একটা ব্যবস্থা থাকে সেটা কিন্তু পুরো চারপাশটাকে সে হচ্ছে ইউনিফর্মলি সে ডিস্ট্রিবিউশন করতে পারে। তা এইখান থেকে যে হিটটা তোমার যাচ্ছে পুরো হিটটা কিন্তু ইউনিফর্মলি পুরো সিলিন্ডারের বডিতে সে হিট করতে পারছে ইউনিফর্মলি। এখানে কম বেশি হওয়ার পসিবিলিটি নাই, কারণ সেন্টার থেকে যে হিটটা বের হচ্ছে পুরোটাই সিলিন্ডারের সারফেসটাকে বডিটাকে সে হিট করতেছে ইউনিফর্ম। তাহলে এখানে যে ইউনিফর্ম লিমিটেশন ছিল সেটা কিন্তু এখানে সলভ হয়ে যাচ্ছে। বেসিক্যালি এই প্রবলেমটা রিমুভ করার জন্য রোলার সিন্থিং মেথডটা ডেভেলপ করা হয়। এখন আসুন প্লেট সিন্থিং এর যে ধরনের ফ্যাসিলিটি পাচ্ছিলাম, একটা মেইন যে অ্যাডভান্টেজ ছিল সেটা হচ্ছে ফ্রিকশন। সেটা কিন্তু আমরা পাচ্ছি। দেখো কিভাবে পাচ্ছি, এখানে একটা রোলার দাও, এখানে একটা রোলার দাও, এখানে একটা রোলার দাও, এখানে একটা রোলার দাও, এখন দেখো তাহলে কন্টাক্ট এরিয়া কি প্লেটের চেয়ে বেশি হচ্ছে না? জি স্যার, অবশ্যই বেশি। একটা প্লেটে তোমার ধরো যে 1 মিটার পর্যন্ত কাপড় 1 সেকেন্ড 2 সেকেন্ডে সেন্ডিং হচ্ছে। সেন্ডিং তো বুঝছে সবাই, স্যার জাস্ট সারফেস থেকে প্রজেক্টিং কম্পিউটিং গ্যারান্টিস রিমুভ করা। আচ্ছা, এই দুটো প্রসেসে আমরা কিভাবে রিমুভ করতেছি? বার্নিং এর মাধ্যমে, হিটের মাধ্যমে পুড়িয়ে দিই। এখানে দেখো ধরো যে এই কন্টাক্ট এরিয়াটা কত বড় জোরে 1 মিটার, এখানে কি আর বেশি না ডাবল। এক একটা বেশি পরিমাণ কি রোলারের কন্টাক্ট এরিয়ার কারণে বেশি পরিমাণ তাহলে প্রোডাক্টিভিটি বাড়তেছে। আচ্ছা, এরপর আসো এখানে কি ফ্রিকশন হচ্ছে না? ফ্রিকশনটা কেন হচ্ছে দেখো, ফ্যাব্রিক স্পিড এদিকে আর এটা হচ্ছে রোলার স্পিড মুভমেন্ট। তাহলে ফ্যাব্রিক যাচ্ছে তোমার, ধরো এটা হচ্ছে তোমার রোলার, রোলার এভাবে ঘুরতেছে, ফ্যাব্রিকটা এইভাবে যাচ্ছে। অপোজিট ডিরেকশনের কারণে ফ্রিকশন কি ডাবল হচ্ছে না? বেশি। মানে বেশি পরিমাণ ফ্রিকশন হচ্ছে না? আচ্ছা, পাশাপাশি ধরো তোমার এই প্রজেক্টিং ফাইবারগুলো এইভাবে আসছে, যদি ফ্যাব্রিকটা এদিকে যায় আর রোলারটা এদিকে ঘোরে তাহলে প্রজেক্টিং ফাইবার কি স্ট্যান্ড আপ হচ্ছে না? কথা বোঝা নেই? ধরো এটা ফ্যাব্রিকের সারফেস, প্রজেক্টিং ফাইবারগুলো জাস্ট এইভাবে লে ডাউন হয়ে আসছে। আচ্ছা, যখন এটা রোলারের উপর দিয়ে আসতে থাকবে, যাইতে থাকবে, রোলার এদিকে আসতেছে আর ফ্যাব্রিক এদিকে যাইতেছে, তখন কি হবে? এগুলো কি এরকম স্ট্যান্ড আপ হয়ে যাবে না? সোজা হয়ে যাবে না? স্ট্রেট হয়ে যাবে না? তখন কি হবে? যখন এই ছোট ছোট ফাইবারের মাথাগুলো স্ট্রেট হয়ে যাবে তখন কি হয়? এটা বার্ন আউট করতে সুবিধা হয়। আর যদি একদম কাপড়ের গায়ে লেগে থাকে তাহলে তো ওটা পুরাইতে গেলে কাপড়ের ক্ষতি হয়ে যাবে, তাই না? তাহলে এই ফ্রিকশনে এটা কি হচ্ছে? এটা অপোজিট ডিরেকশন, আমরা ডাবল ফ্রিকশন পাচ্ছি, সারফেস ব্রাইটনেস স্মুথনেস বেশি পাচ্ছি, পাশাপাশি এয়ারিনেস অথবা প্রোটিন ফাইবারগুলো খুব সহজে বার্ন আউট হওয়ার পসিবিলিটি। স্যার, আমার একটা কোশ্চেন ছিল। বলুন। ফেব্রিকে অ্যারিনেস তো বোথ সাইড থাকে না, এই সাইডও থাকে এই সাইডও থাকে, মানে যেটা ফেব্রিক এই সাইডও অ্যারিনেস থাকে এই সাইডে। আমরা যে দিচ্ছি রোলারে এটা এক সাইডে অ্যারিনেস যোগ করতেছে, পরে অপর সাইডে অ্যারিনেস যোগ করতে কি আবার দিতে হবে? আমি এই কোশ্চেনটা আশা করতেছি আমার এই দুইটা প্রসেস করানোর পরে এটা নিয়ে কথা বলবো। তুমি যে জিনিসটা ধরতে পারছো এটার জন্য তোমাদের থ্যাঙ্কস। বিষয়টা হলো যে এই দুইটা প্রসেসের একটাই লিমিটেশন, discontinuous process. Both side fabric cannot be singed at a time.
That's why those type of process is called তোমার ডিসকন্টিনিউয়াস প্রসেস। এগুলো হচ্ছে তোমার একটা কাপড় এক পাশে করার পরে সেটাকে আবার নিয়ে এসে উল্টায় দিতে হয় অথবা নতুন একটা প্রসেস অ্যারেঞ্জমেন্ট লাগে। তুমি এই রোলার চেঞ্জিংয়ে তুমি কন্টিনিউয়াস করতে পারো, বোথ সাইড করতে পারো। কিভাবে করতে পারো আমি তোমাকে দেখাই। এখানে আরেকটা রোলার লাগবে, আরেকটা অ্যারেঞ্জমেন্ট লাগবে। ফ্যাব্রিকটাকে জাস্ট এখানে উল্টায় দিতে হবে, রোলারের সাহায্যে উল্টায় দিয়ে তোমার হচ্ছে কি করতে হবে, এই পাশ থেকে নিয়ে আসতে হবে, নিয়ে এসে রোলার চেঞ্জিং করতে হবে। ডাবল অ্যারেঞ্জমেন্টে রোলার চেঞ্জিং মেশিনে both side of fabric can be cinched. ডাবল অ্যারেঞ্জমেন্ট লাগবে আর প্লেটের শেষ হবে। তাহলে লিমিটেশন, দুটারই লিমিটেশন আছে। রোলার চেঞ্জিং এর লিমিটেশন একটা, সেটা হচ্ছে সিঙ্গেল সাইড ফ্যাব্রিকের চেঞ্জিং করা যায়। পাশাপাশি লিমিটেশন হচ্ছে এর অনেক বড় স্পেসের প্রয়োজন হয়, আর যেহেতু তোমার হিটের ব্যাপার স্যাপার থাকে, কাপড় ক্ষতি হওয়ার পসিবিলিটি দুটাতেই থাকে। কথা কি বুঝতে পারছো? আর এই দুটো প্রসেসই ডিসকন্টিনিউয়াস প্রসেস, কন্টিনিউয়াস না। কন্টিনিউয়াস হচ্ছে তোমার গ্যাস চেঞ্জিং প্রসেস, এটা আমরা পরে করতেছি। আর কোনো কোশ্চেন? হ্যাঁ, কারো কোনো কোশ্চেন থাকলে বলো স্যার। বললেন আমি আর 10 মিনিট পড়াবো। আমি খুব সিম্পল জিনিস খুব সহজভাবে স্লোলি তোমাদের পড়াচ্ছি। এগুলো মনে হয় যে এরপরে যদি লেকচার নোটটা দেখো, এগুলোর ইমেজ দেখো আর একটা ভিডিও দেখো, আমার মনে হয় কোনোদিন আর এটা তোমাদের পড়তে হবে দরকার না। ইউটিউবে আছে, ইউটিউবে আছে, আর লেকচার নোট পোর্টালেও না আছে, দেখো। এখন আসে গ্যাস চেঞ্জিং। গ্যাস চেঞ্জিং আমি নেক্সট ক্লাসেও একটু কথা বলবো। গ্যাস চেঞ্জিংটাই বাংলাদেশে বলো আর ওয়ার্ল্ড ওয়াইড যত চেঞ্জিং প্রসেস হয় গ্যাস চেঞ্জিংটাই অ্যাপ্লাই করা হয় মেকানিক্যাল মেথডের মধ্যে। আর এখন তো তোমার এনজাইম দিয়ে প্রজেক্টিং ফাইবার বায়ো ক্যাটালিস্ট, এনজাইম ছিল এনজাইম কোনগুলো? আমরা এই এটা পড়ছিলাম তাই না? আচ্ছা, নরমালি সেলুলোজে হচ্ছে সেলুলোজিক ফাইবারগুলো সাধারণত বিভিন্ন ধরনের এনজাইম আছে, তার মধ্যে ব্যাকটেরিয়াল একটা। এইগুলোর কাজ হচ্ছে সেলুলোজ খাওয়া। সেলুলোজ এই যে ফ্যাব্রিকের সারফেসে যে প্রোটিন ফাইবারগুলো আছে এগুলো ওরা খাইতে পারে। ওদেরকে যদি খাওয়া শুরু করতো পুরো কাপড়ই খেয়ে ফেলবে। কিন্তু একটা অ্যাম্বিয়েন্ট কন্ডিশন, টেম্পারেচার, টাইম দিলে ওরা শুধু যেগুলো আলগা ফাইবার আছে সেগুলি খেতে পারে। আর ফাইবার নিয়ে যদি তোমরা একটু স্টাডি করো তাহলে আলফা সেলুলোজ, বিটা সেলুলোজ এগুলো তো জানো তাই নাকি? ফাইবার, সেলুলোজ, ফাইবার সেলুলোজ, সেলুলোজিক ফাইবার যদি তুমি দেখো, একটা কটন ফাইবারের তোমরা যদি স্ট্রাকচার অ্যানালাইসিস করো, কেমিক্যাল স্ট্রাকচার, সেলুলোজ কত ধরনের আছে? আলফা, বিটা, গামা এগুলো করছো? আচ্ছা, আমি আজকে গ্যাস চেঞ্জিং করাবো না, তোমাদের এই 10 মিনিট হচ্ছে তোমাদের সেলফ স্টাডি। তোমরা সবাই মোবাইল অন করো। মোবাইল অন করছো? চ্যাট জিপিটিতে যাও। আচ্ছা, এখন হচ্ছে লেখো
আলফা বিটা গামা সেলুলোজ। এটা হচ্ছে এভাবে লিখবে যে রাইট short information about alpha beta gamma cellulose and in English and Bengali. তোমার বাংলা এবং ইংলিশে একসাথে জানিয়ে দিবে। সার্টিফিকেট দিয়ে দিছো? সার্টিফিকেট যাচ্ছে। যাও কোন কয়টা? দিছো? পাইছো কিছু আসছে? কি আসছে বলো, একজন পড়ো তো দেখি দেখি আসছে। স্যার আলফা বিটা গামা এর পরে কি কিছু আছে? বাংলাতে কিছু আসে না? স্যার আলফা ইজ দ্য ফার্স্ট লেটার অফ দ্য গ্রিক The highest quality and most pure form of cellulose is called alpha cellulose. আলফা বিটা গামা সেলুলোজ দেখো না? না স্যার বেসিক্যালি সেলুলোজিক ফাইবারের মধ্যে আলফার কোয়ান্টিটি সবচেয়ে বেশি। এটাই বেসিক্যালি মেইন যে সেলুলোজের গঠন, তার মেইন কম্পোনেন্ট হচ্ছে আলফা পার্ট। সেলুলোজের মেইন পার্টটি আলফা পার্ট। এটা কোয়ান্টিটি কোয়ালিটি দিক দিয়ে। বিটা সেলুলোজ এবং গামা সেলুলোজকে তোমার হেমিসেলুলোজ বলা হয়। আছে এগুলো পাচ্ছ? পাইছো? বাংলায় আসছে? পড়ো পড়ো, আমাকে বলতে হবে। স্যার আছে। স্যারটা একটু চোখে কি সাবজেক্ট পিছনে তোমার নাম কি? করতেছো? পাইছো? একটু চেষ্টা করো ভাই, লেখাপড়া স্টুডেন্ট লাইফে তো করতেই হবে। এগুলোকে আগে জানতাম, টেক্সটাইল ইঞ্জিনিয়ার, স্যার মাত্রই দেন স্যার টেক্সটাইল বলে তোমাদের তোমাদের বাংলাদেশের যত টেক্সটাইল ইঞ্জিনিয়ার আছে অলমোস্ট 90% বোঝে, যারা
আছে আমাকে শেষ করতে হবে। তোমরা ইয়া করো, বলো। তুমি বলো, তুমি আগে বলো। হ্যাঁ, আলফা বিটা গামা সেলুলোজ, তুমি বলো। Alpha cellulose, the highest quality and most pure form of cellulose. It is insoluble in 70.5% sodium hydroxide solution. Alpha cellulose provides strength and stability to plant fibers. And it is তুমি used- বাংলায় বলো, যতটুকু বুঝছো বাংলায় বলো। আলফা সেলুলোজটি আর কি বেশি মানে ফেব্রিক বা সরি ফাইবারটা মানে বেশি কি মানে আর স্টেবিলিটি বানায় ফাইবারের গঠনের আলফা সেলুলোজের মেইন মেইন কম্পোনেন্ট, সেলুলোজের কম্পোনেন্টের মধ্যে। আর বিটা সেলুলোজ ফরপ্রাপ্ত বা নিম্নমানের অংশ, এটা মানে বুঝে নিয়েছেন। হ্যাঁ, বিটা সেলুলোজ যেটা এটা হলো ফরপ্রাপ্ত বা নিম্নমানের অংশ। আলফার থেকে একটু নিন। এটা হচ্ছে তোমার স্ট্রাকচারের দিক দিয়ে, তারপর হচ্ছে তোমার অ্যামাউন্টের কোয়ান্টিটির দিক দিয়ে, কোয়ালিটির দিক দিয়ে হচ্ছে এর পরিমাণটা, কম্পোনেন্টের পরিমাণটা কম সেলুলোজের ফাইবারের মধ্যে। এবং এর হচ্ছে বিভিন্ন ধরনের সেলুলোজের ফাইবারের বিভিন্ন প্রপার্টিস আছে না, সেই প্রপার্টিসগুলো মেইনটা ক্যারি করে আলফা সেলুলোজ। আর ওটা বিটাটা হচ্ছে জাস্ট হচ্ছে ওয়ান কাইন্ড অফ যে ওয়েস্টেজের মতো সাপোর্টিভ কিছু একটা। তারপরে গামা একটু আলাদা আর বাংলায় কি লিখছে? আলফা দেওয়া আছে স্যার, যেহেতু বিটা স্যার এসিডে ফেললে বসে যায়। হ্যাঁ, আর কিন্তু গামা আবার লিকুইডে বসে না। আবার 70.5% সোডিয়াম হাইড্রোক্সাইডে দ্রবণীয়, কিন্তু আবার আলফাতে অদ্রবণীয়, বিটাতে আর গামাতে দ্রবণীয়। মানে অ্যালকালিন সলিউশনে তোমার বিটা গামা যে এটাকে একত্রিতভাবে হেমিসেলুলোজ বলে, যেমন জুটে থাকে বেশি, এগুলো হচ্ছে তোমার স্ট্রং অ্যালকালিতে ডিজলভ হয়ে যায়। কিন্তু সেলুলোজ স্ট্রং অ্যালকালিতে ডিজলভ হয় না। মানে আলফা সেলুলোজ যে মেইন সেলুলোজের যে কারণে আমরা নামটা দিচ্ছি মেইন কম্পোনেন্ট, এটা হচ্ছে অ্যালকালিতে ডিজলভ হয় না, দ্রবীভূত হয় না। কিন্তু আবার এই আলফা সেলুলোজ অ্যাসিডে আবার দ্রবীভূত হয়। কথা কি বুঝতে পারছো? তাহলে এই যে একটা তুলা থেকে একটা ফাইবার, একটা কটন ফাইবার একটা বের করে একটু মাথায় নিয়ে চিন্তা করো, দিন শেষে তো তুমি টেক্সটাইল ইঞ্জিনিয়ার হচ্ছ, একদম কোর বিষয়গুলো নিয়ে একটু চিন্তা করো। শুধু চিন্তা মানে যে ছেলেদের নিয়ে অথবা মেয়েদের নিয়ে চিন্তা না করে পাশাপাশি তুমি যে ট্র্যাকে নিজের ক্লিয়ার করতে চাচ্ছ একটু চিন্তা করো যে এই ফাইবারটা তিনে গঠিত সেলুলোজের তাহলে কেমিক্যাল স্ট্রাকচারটা কেমন দেখি, কী ধরনের অ্যাটম আছে, মলিকুল আছে একটু দেখি, পাশাপাশি সেলুলোজ কত ধরনের আছে একটু দেখি। তখনই চিন্তা, যখন মাথায় চিন্তাটা ঢুকাইতে পারবা তখন ওই জিনিসটা জানার আগ্রহ তৈরি হবে। জানলে যখন নতুন নতুন কিছু জানবে তখন ইন্টারেস্ট গ্রো করবে, ভালো লাগে। আর ভালো লাগাটা শুরু হয়ে গেলে তখন দেখবা যে তোমার কেউ আটকাইতে পারবে। তা এটা তোমাদের শুরু করে দিলাম সেলুলোজ নিয়ে কিছু জানা। একটু যদি কখনো মনে করে আবার বাসায় আরও বেশি স্টাডি করো, পাশাপাশি মানে এই রিলেটেড যত ধরনের কিছু আছে এখন তো তুমি জাস্ট সার্চ দেওয়ার সাথে সাথে ন্যানো সেকেন্ড টেস্ট তোমার সামনে এসে আসবে। বই পুস্তক হাজার হাজার বই পুস্তক ঘাটা দরকার। এটা এই পর্যন্ত গ্যাস সেন্ডিংটা আমরা নেক্সট ক্লাসে করব। কোন কোশ্চেন? প্লেট রোলার পর্যন্ত কোন কোশ্চেন? কথা বলেন। না স্যার। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। আজকে মানে থিওরি ক্লাস